প্রিয় ছাত্রছাত্রী, এডুক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা যারা একাদশ শ্রেণীতে সেমিস্টার 1-এ পড়াশোনা করছো, তোমাদের জন্য বাংলা বিষয়ের আজকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের সেমিস্টার 1-এর সিলেবাসে যে একটি প্রবন্ধ রয়েছে বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। সেই প্রবন্ধটি আজকে আমরা তার উৎস, বিষয়বস্তু, লেখক পরিচিতি এবং শব্দার্থ সমস্ত কিছু বিষয় একটি ভিডিওতে আলোচনা করব, যাতে তোমাদের একটি ভিডিওর মাধ্যমে এই প্রবন্ধটি বুঝতে এবং পরবর্তীকালে পরীক্ষাতে যে ধরনের তোমাদের এমসিকিউ প্রশ্নের সম্মুখীন তোমরা হবে, সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা যাতে খুব সহজেই করতে পারো, সেই উদ্দেশ্য নিয়েই আজকের এই ভিডিও। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা এই কমেন্ট বক্সে লিখে জানালে আমি তোমাদের সেই সমস্ত জিজ্ঞাসার সমস্ত উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়টি নিয়ে, তা হলো বিড়াল প্রবন্ধ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখিত একটি প্রবন্ধ, যেটা আমাদের সেমিস্টার 1-এর সিলেবাসে রয়েছে। এই বিড়াল প্রবন্ধ পড়ার আগে আমাদের একটু ভালো করে জেনে নিতে হবে যে এই প্রবন্ধটি যিনি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার সম্পর্কে আমরা আগে একটু দেখে নেব। তিনি অর্থাৎ তার জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস যেভাবে আমাদের বইতে বর্ণনা করা আছে, আমরা সেই বিষয়টি একটু ভালো করে দেখে নেব। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 26শে জুন 1838, 8ই এপ্রিল 1894, অর্থাৎ জন্ম এবং মৃত্যু, তার সাল এবং তারিখ দেওয়া রয়েছে, সেটা আমরা দেখলাম। বলছে ছিলেন 19 শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে। বাংলা গদ্য উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তাহলে এখান থেকেও আমাদেরকে কিন্তু যথেষ্টভাবে ভালো করে সমস্ত বিষয় মনে রাখতে হবে, কারণ এমসিকিউ বেশ প্রশ্ন হলেই লেখক পরিচিতি, লেখক রচনার উৎস, এই সমস্ত বিষয় থেকেও কিন্তু তোমরা এমসিকিউতে প্রশ্ন পাবে, এটা তোমরা ধরে নিতেই পারো। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসেবে, সাহিত্য সমালোচক হিসেবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকা সূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তৎকালীন সময়ের প্রথা এবং সমাজ সংস্কার আন্দোলন, হিন্দু ধর্মের পুনরুত্থান, হিন্দু ধর্মের রক্ষণশীলতা, প্রাচ্য পাশ্চাত্য ভাবধারার সংঘাত, প্রগতিশীল ভাবধারার অভাব, সমাজতান্ত্রিক ভাবধারার প্রাধান্য প্রভৃতি হল ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে আর্থসামাজিক পটভূমিকা, এবং এই পটভূমিকাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস রচনার প্রেক্ষাপট। তাহলে আমরা বিষয়টি ভালো করে বুঝলাম, ভালোভাবে বিষয়টিকে অনুধাবন করার চেষ্টা করলাম। যে বিষয়গুলো এর মধ্যে রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন আমরা দেখলাম আধুনিক বাংলা ঔপন্যাসিক, তার জন্ম, মৃত্যুসাল, তিনি কোথায় জন্মেছিলেন এবং তিনি কী সূত্রে বিখ্যাত হয়ে আছেন, তিনি কোন সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, এবং কী পটভূমিকা অবলম্বনে তিনি উপন্যাস রচনা করতেন, সেই সমস্ত বিষয়েও কিন্তু আমরা পড়ে নিয়েছি। এরপরে এই বিড়াল উপন্যাস আমরা একটু দেখে নেব, এর মূল উৎস, কোথা থেকে এই উপন্যাসটি নেওয়া হয়েছে, বিভিন্ন বিষয়ে মূল ভাবনাই বা কী, চরিত্র কী রয়েছে, সেটাও আমরা একটু দেখে নেব। দেখো, 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ মনীষী, এটা বঙ্কিমচন্দ্র একসঙ্গে হবে, চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের দপ্তর নামক রম্য রচনাটি 1875 সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। তাহলে নীলকালিতে যেভাবে লেখা রয়েছে তোমরা সেই বিষয়গুলি ভালো করে মনে রাখার চেষ্টা করবে। কমলাকান্তের দপ্তর নামক রম্য রচনাটি 1875 সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। এই গ্রন্থের 13 সংখ্যক রচনা হলো বিড়াল। 1281 বঙ্গাব্দে চৈত্র মাসে বঙ্গদর্শন পত্রিকায় সংখ্যায় প্রকাশিত হয়েছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম রচনা কমলাকান্তের দপ্তর 1875 সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। এই গ্রন্থের 13 সংখ্যক রচনা হলো বিড়াল, যেটি 1281 বঙ্গাব্দে চৈত্র মাসের বঙ্গদর্শন পত্রিকার এই সংখ্যাতে প্রকাশিত হয়েছিল। মূল ভাবনা কি না, মূল ভাবনাতে আমরা দেখতে পাচ্ছি কমলাকান্ত ও বিড়ালের কৌতুক রসাত্মক কথোপকথনের মধ্য দিয়ে সমকালীন সমাজ ব্যবস্থায় ধনী দরিদ্রের আর্থিক বৈষম্যের বাস্তব চিত্রটি এখানে পরিস্ফুট হয়েছে। আসলে বঙ্কিমচন্দ্র তার অন্তরের দেশাত্মবোধ এবং সমাজতান্ত্রিক আদর্শের মূল মন্ত্র প্রচার করার চেষ্টা করেছেন কিন্তু এই বিড়াল প্রবন্ধে। এবার আমরা চরিত্র এখানে কি রয়েছে, কমলাকান্ত সঞ্চালক, ধনী সমাজের প্রতিনিধি, আর বিড়াল
প্রতীক চরিত্র, যেটাকে আমরা বলতে পারি দরিদ্র সমাজের প্রতিনিধি। তাহলে এই দুটো চরিত্রের মধ্য দিয়ে প্রবন্ধটি এগিয়েছে। এবার আমরা সরাসরি প্রবন্ধে চলে যাব, এর বিষয়বস্তু বোঝার চেষ্টা করব। আমি একটু ঠিক করে নিচ্ছি। দেখো, প্রথমে যে অংশ আমাদের প্রবন্ধে যা কিছু রয়েছে সেটা আমরা একটু ভালো করে, আমি শয়নগৃহে চারপাইয়ের ওপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেয়ালের উপর চঞ্চল ছায়া, প্রেতপথ নাচিতেছে। তাহলে আমি শয়নগৃহে, তাহলে গল্প প্রবন্ধ শুরু হচ্ছে আমি দিয়ে। এখানে আমি বলতে কমলাকান্তের কথাই বলা হয়েছে। বলছে শয়নগৃহে চারপাইয়ের ওপর বসিয়া, চারপাই বলতে আমরা কি বলে, চারটি পাওয়ালা খাট বিশেষ বা খাটিয়া আমরা বলতে পারি, বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেয়ালের উপর চঞ্চল ছায়া, প্রেতপথ নাচিতেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই অবস্থাতে চঞ্চল ছায়া মানে কি না, যে ছায়া স্থিরভাবে পড়ে না, আর প্রেতপথ অর্থাৎ প্রেতের মতো আর কি। আমরা এখানে আহার প্রস্তুত হয় নাই, এই জন্য হুঁকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। এমতো সময়ে একটু ক্ষুদ্র শব্দ হইল মেও। তাহলে ঠিক কী বিষয়, কোন প্রসঙ্গে এখানে বলছে, এই রকম একটা পরিবেশ পরিস্থিতিতে যখন আহার প্রস্তুত হয় নাই, হুঁকা হাতে চারপাইয়ের ওপর বসে বসে হালকা ঝিমুচ্ছিলাম, ঠিক সেই সময়ই আমি মনে মনে ভাবিতেছি যদি নেপোলিয়ন হইতাম তাহলে ওয়াটারলু যুদ্ধে জিতিতে পারিতাম কিনা। তাহলে এখানে আমাদেরকে নেপোলিয়ন আমরা জানি বিশ্ববিখ্যাত ফরাসি যোদ্ধা নেতা, এবং ওয়াটারলু হচ্ছে গিয়ে বেলজিয়ামের একটি স্থান। আমি বলে দিচ্ছি এর শব্দার্থ তোমরা এই ভিডিওর একেবারে শেষের দিকে দেওয়া রয়েছে, তোমরা সেখানে গিয়ে শব্দার্থ এবং টিকা সমস্ত কিছু বিষয় দেখে নিতে পারো। এরপর দেখো হচ্ছে ওয়াটারলু বেলজিয়ামের একটি জায়গা, যেটাকে আমরা জানি ইতিহাসে বিখ্যাত। এটি একটি যুদ্ধক্ষেত্র হিসাবে এখানে 1825 খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন নেপোলিয়নকে কিন্তু হারিয়েছিলেন। হয়েছে বলছে এমন সময়ে একটি ক্ষুদ্র শব্দ হইল এবং শব্দটি কেমন, ম্যাও। এবার দেখো কি হয়েছে, বলছে চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্বপ্রাপ্ত হইয়া আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে। প্রথমে উদ্যমে প্রাসানবোধ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না, বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। ডিউক বলিল ম্যাও। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ভাবনা কমলাকান্তের মধ্যে কাজ করছে। বলছে প্রথমে মনে হইল যে ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্বপ্রাপ্ত হইয়া, অর্থাৎ সেই ওয়েলিংটনে সাড়া দিচ্ছে ম্যাও বলে, সেই জন্য বিড়াল হয়ে গিয়েছে। বলছে আমার নিকট আফিঙ্গ ভিক্ষা, অর্থাৎ তিনি আফিং, অর্থাৎ আমরা জানি যে পোস্ত বীজ থেকে তৈরি এক প্রকার মাদক দ্রব্য যেটা আফিং নামে পরিচিত, খেলে নেশা হয়। বলছে ভিক্ষা করতে আসিয়াছে। প্রথম উদ্যমে প্রাসানবোধ মানে হচ্ছে কি পাথরের মতো কঠিন বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে, ডিউক বলতে এখানে রাজার কথা বলা হয়েছে, ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়েছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না, বিশেষ অপরিমিত লোভ ভালো নয়। ডিউক বলিল ম্যাও। হয়েছে। এবার দেখো কি বলা হয়েছে, তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে, একটি ক্ষুদ্র মার্জার। তাহলে দেখো একটা নতুন আমরা শব্দ পেলাম, মার্জার শব্দের অর্থ কি, বিড়াল। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদরসাৎ করিয়াছে। আমি তখন ওয়াটারলুর মাঠে ব্রুজ্য রচনায় ব্যস্ত, অত দেখি নাই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে বলছে ঠিক এই সময়ে যখন বলছে আমি নিঃশব্দে, বিড়াল মার্জার কি করলো, যে দুগ্ধ প্রসন্ন রেখে গিয়েছিল সে খেয়ে নিয়েছে, এবং তখন আমি ঘোরের মধ্যে রয়েছি, ওয়াটারলুর মাঠে আমি কিন্তু সৈন্য সাজাতে ব্যস্ত, অত দেখি নাই। এক্ষণে মার্জার সুন্দরী নির্জন দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এই জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন ম্যাও। বলিতে পারি না বুঝি, তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় খই। বুঝি সে মেউ শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ খাইয়া বসে আছি, এখন বলো কি। তাহলে
এই যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কমলাকান্তের সঙ্গে বিড়ালের যে বিষয় পূর্ব পরিচিতি ছিল না, একে অপরের সামনাসামনি উপস্থিত হয়েছে, সেই বিষয়ে প্রত্যেকের মন বুঝে নেওয়ার চেষ্টা করছে এবং মার্জার কমলাকান্তের জন্য যে প্রদত্ত দুধ সেটা সে খেয়ে নিয়েছে এবং তার মনে যে কী অভিপ্রায় ছিল সেটিও কিন্তু সে ব্যক্ত করেছে। বলি কি, আমি তো ঠিক করিতে পারলাম না, দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার দুই আছে প্রসন্ন, অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই, সুতরাং রাগ করিতে পারি নাই। অর্থাৎ আমাদের ঠিক এই সমাজ ব্যবস্থাতে যদি আমরা দেখি যে বলছে দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার দুই আছে প্রসন্ন, তাহলে এই সমাজ ব্যবস্থাতে কোনো ধনী দরিদ্র এদের মধ্যে যখন ভেদাভেদ হয়, কোনো সম্পত্তি কোনো বিষয়বস্তু না ধনীর না দরিদ্রের, শ্রমিক শ্রেণীর সেই সমস্ত দ্রব্য উৎপন্ন করে, যাদের অর্থ আছে সেই অর্থের বিনিময়ে সেটাকে আমরা কি করি, কিনে নেই, কিনে নিজের সম্পত্তি বা নিজের বিষয় হিসাবে কিন্তু মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করি। বলছে তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছিত নয়। তাহলে কি বলছে, আমিও সেই প্রথার অবমাননা মানে যেটাকে আমরা বলতে পারি না মেনে চলা বা অপমান, মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নহে। কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিদেহ, ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুঁকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে এই রকম একটা বিষয়ে যদি আমি বিড়ালটিকে কোনো রকম আঘাত না করি তাহলে কি হবে, তার বংশের কুলাঙ্গার রূপে তার স্বগোত্রে অর্থাৎ স্বজাতি মণ্ডল বলতে কি, তার যে পরিচিতি লেভেল নিজের জাতের মধ্যে তাকে কাপুরুষ বলে তুলে ধরবে। তো সেই জন্য বলছে অনেক অনুসন্ধানে একটি ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া, অর্থাৎ কি না যেটাকে আমরা বলতে পারি ভগ্ন মানে ভাঙা লাঠি আর কি, আবিষ্কৃত করে সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। মার্জারি কমলাকান্তকে চিনিত, সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হইবার কোনো লক্ষণ প্রকাশ করিল না, কেবল আমার মুখমানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল, বলিল ম্যাও। তাহলে এই মার্জারি অর্থাৎ বিড়াল কমলাকান্তকে চিনত, সে বিশেষ যষ্টি দেখে অর্থাৎ লাঠি দেখিয়া তার কিন্তু কোনো রকম কোনো কিছু ভীত হওয়ার লক্ষণ সে প্রকাশ করিল না, কেবল আমার মুখের পানের দিকে চাহিয়া একটু সরিয়া বসিল এবং বলিল ম্যাও। প্রশ্ন বুঝিতে পারিয়া, অর্থাৎ এর পরে অংশ আমরা দেখছি, দেখো বলছে যষ্টি ত্যাগ করিয়া পুনরূপী শয্যায় আসিয়া হুঁকা লইলাম, তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারির বক্তব্য সকল বুঝিতে পারিলাম। অর্থাৎ কি না, এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে কমলাকান্ত এখানে বলছে সমস্ত কিছু ত্যাগ করে পুনরায় হুঁকা হাতে রইয়া দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া, এখানে দিব্যকর্ণ বলতে আমরা কি না অলৌকিক শ্রবণ যেটাকে আমরা বলতে পারি, মার্জারির বক্তব্য সকল বুঝিতে পারলাম। বুঝলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন, স্থির হইয়া হুঁকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, এ সংসারে ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে, আমরা কিছুই পাইব না কেন? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমাদের ক্ষুধ পিপাসা আছে, আমাদের কি নেই? তোমরা খাও, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠেঙ্গা লাঠি লইয়া মারিতে আইস, তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো, বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্ত দেখি না। তোমাদের বিদ্যালয়ে সকল দেখে আমার বোধ হয় তোমরা এতদিনে এ কথা বুঝিতে পারিয়াছ। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা অধিকার যাচাই করার একটা প্রচেষ্টা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ কি বিড়াল বারে বারে কমলাকান্তের কাছে এই বিষয়টি উত্থাপন করার চেষ্টা করছে যে এই জগৎ সংসারের সমস্ত কিছুর উপর যেমন তোমাদের অধিকার রয়েছে তেমন আমাদেরও অধিকার রয়েছে। বলছে তোমরা সংসারে ক্ষীর দুধ মাছ মাংস সব কিছু খাও, তাতে আমরা কোনো বাধা দেব না, কিন্তু যখন আমাদের সময় আমাদের যখন খিদে লাগে তখন আমরা খেতে গেলে তোমরা কিন্তু লাঠি নিয়ে আমাদের তাড়া করো। বলছে এই বিষয়টি কোনভাবে বা কোন দিক থেকে ন্যায়সঙ্গত সেটা কিন্তু বুঝে পাচ্ছি না। বলছে
আজকের দিনে চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত, অর্থাৎ চতুষ্পদ বলতে এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, সমস্যা অনুসারে যখন মানুষের মধ্যে বিভিন্ন রকমভাবে জ্ঞানের অভাব ঘটে তখন কিন্তু মানুষ বিবেক বোধ বুদ্ধিহীন কাজ করে ফেলে। বলছে তোমাদের এই সকল বিদ্যালয় দেখে আমার বোধ হয় তোমরা এতদিনে এই কথাটি বুঝিতে পারিয়াছ। তারপরে কি বলছে, বলছে দেখো শয্যাশায়ী মনুষ্য ধর্ম কি, পরোপকারী পরম ধর্ম। এবার জ্ঞান দিচ্ছে, বলছে ধর্ম কি, পরোপকারী পরম ধর্ম। আর কি বলা হয়েছে, বলছে এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে। আর কি বলছে, এই যে দুগ্ধ আমি পান করলাম এতে আমার পরম উপকার হইয়াছে, তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল, অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগে। আমি চুরিই করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ, অতএব আমাকে প্রহার না করিয়াই প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যথারীতিভাবে মার্জার অর্থাৎ বিড়াল কিন্তু সে তাকে জ্ঞান দিয়ে চলেছে, অর্থাৎ কমলাকান্তকে নানা কিছু বিষয়ে তাকে কিন্তু বোঝাবার চেষ্টা করছে। এই সমস্ত বিষয় কিন্তু আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। বলছে অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী, আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ, অতএব আমাকে প্রহার না করে আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। অর্থাৎ কি বলছে, বলছে এই যে মানুষের পরোপকারে পরম ধর্ম, অর্থাৎ তোমার দুগ্ধ আমাকে দান করেছো, আমি খেয়েছি, এই যে আমি খেয়ে তোমাকে কৃতার্থ করেছি, বলছে এর জন্য তুমি আমাকে ধন্যবাদ দাও, এর জন্য তোমার যে ধর্ম সঞ্চয়, তোমার যে পুণ্য সঞ্চয়, সেটা কিন্তু কেবলমাত্র আমার জন্য। তারপরে কি বলছে, দেখো আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি, খাইতে পাইলে কে চোর হয়। দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরে ওঠেন, তাহারা অনেকে চোর অপেক্ষা অধার্মিক, তাহাদের চুরি করবার প্রয়োজন নাই বলিয়া চুরি করে নাই, কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ বিক্রি তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণধ্বনির। চোর দোষী বটে, কিন্তু কৃপণধ্বনি তদাপেক্ষা শতগুণে দোষী। চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন। তাহলে দেখো কত বড় একটি সমাজ দর্শনের কথা আমাদের সামনে কিন্তু বঙ্কিমচন্দ্র বিড়ালের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন। অর্থাৎ কি বলছে, সমাজ ব্যবস্থায় এমন অনেক মানুষকে আমরা দেখি যারা বড় বড় সাধু, চোরের নামে যারা নাক ঠিক রয়ে, বলছে তাদের থেকেও যারা অধার্মিক, বলছে তারা চোরের থেকেও বেশি অধার্মিক। কারণটা হচ্ছে এটাই, তারা কিন্তু সমাজ ব্যবস্থার মধ্যে অন্যায়ভাবে তারা সমস্ত ধন সম্পত্তি ঐশ্বর্যকে তারা নিজেদের দখলে রেখেছে। গরিব সমাজের প্রতিফলিত বা অন্নহীন মানুষের, এই সমস্ত মানুষদের ক্ষেত্রে তারা কিন্তু তাদের সেই খাদ্য থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু তাদেরকে দান ধ্যানে তাদের কোনো মন নেই। বলছে চোরের প্রতি মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। অধর্ম চোরের নয়, বলছে চোরে যে চুরি করে সেই অধর্ম কৃপণধ্বনির। অর্থাৎ চোর দোষী, কিন্তু কৃপণধ্বনি তার থেকেও শতগুণে বেশি দোষী। কারণ কি না, চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ তার কিন্তু দণ্ড হয় না। অর্থাৎ এই কৃপণতার জন্য সমাজ ব্যবস্থায় এই সমস্ত সম্পদ মানুষের মধ্যে বিলিয়ে না দেওয়ার জন্য, সমাজতান্ত্রিক ভাবধারায় মানুষের মধ্যে সাম্যতা না থাকার জন্য আজকে মানুষ কিন্তু বাধ্য হয়ে চুরি করছে। বলছে সেই জন্য যাদের জন্য চুরি করছে তারা কোনো অপরাধ করছে না, তাদের কোনো কিছু দোষ হচ্ছে না, তাদের বিচার হচ্ছে না, কিন্তু যে চুরি করছে নিরুপায় হয়ে তারই বিচার হয়ে যাচ্ছে। এরপরে কি বলছে, বলছে দেখো আমি প্রাচীরে প্রাচীরে মেয় মেয় করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় নাই। মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। তোমাদের পেট ভরা, আমাদের পেটের ক্ষুধা কী প্রকারে জানিবে। হায় দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরবের আছে। আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নেই। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা ফাঁপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না। সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্রত্যেকটি অংশে আমরা কিন্তু একেবারে পরিষ্কারভাবে সমস্ত কিছু বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি। বলছে দেখো আমি প্রাচীরে অর্থাৎ কি না পাঁচিলে, যেটা আমরা প্রাচীর বলতে পাঁচিল বলছি, বলছে অগৌরব বা যেটা আমাদের মধ্যে যেটা রয়েছে যে দুঃখিত, বলছে কেউ আমাকে মাছের কাঁটাও ফেলে দেয় না, ভাতও দেয় না। বলছে অথচ এগুলো বেশি হলে তারা নর্দমায় ফেলছে, কিন্তু দরিদ্রের জন্য বলছে কেউই ভাবে না। বলছে তোমাদের পেট ভরা, আমাদের পেটের ক্ষুধা, এই ব্যাপারটা কিন্তু তোমরা কিন্তু জানছো না। বলছে আমাদের দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নেই, কিন্তু যে
অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, অর্থাৎ মুষ্টি ভিক্ষা বলতে এখানে কি এক মুঠো পরিমাণ খাদ্য আর কি ভিক্ষে দেওয়া যেটাকে বলছে। বলছে সেও বড় রাজা ফাঁপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না। বলছে সেও একটা বড় রাজা, ফাঁপড়ে মানে বিপদে পড়লে রাতে ঘুমায় না। বলছে সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর হতে কেউই কিন্তু রাজি নয়। বলছে ছি কে হইবে, দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়ালঙ্কার আসিয়া তোমার দুগ্ধটুকু খাইয়া যাইতেন, তবে কি তুমি তাহাকে ঠেঙ্গা লইয়া মারিতে আসিতে। অর্থাৎ কি আজকের সমাজ ব্যবস্থায় যদি আমি দেখি যে তোমার থেকে অবস্থা সম্পন্ন মানুষ যদি তোমার বাড়িতে এসে তোমার কাছে যদি কোনো কিছু আবদার করে, চাহিদা যদি তার প্রকাশ করে, তাহলে কিন্তু তুমি খুশি মনেই তার চাহিদা পূরণ করার চেষ্টা করবে। কিন্তু আমার মতো হতদরিদ্র মানুষটা এসেছে বলে তুমি তাকে অবজ্ঞা করছো, অবহেলা করছো। বড় জোড়হাত করিয়া বলিতে আর কি একটু আনিয়া দেব, তবে আমার বেলায় লাঠি কেন। তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি, তা তো নয়। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। তাহলে এটি একটি আমরা প্রবাদ বাক্য হিসেবে জানি যে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, অর্থাৎ তার মাথায় তেল আছে, তেল লাগবে না, তা সত্ত্বেও আমরা সেখানে তেল দিচ্ছি। কিন্তু যে মাথায় রুক্ষ সূক্ষ্ম, যে মাথায় তেল লাগবে তাতে কিন্তু আমরা তেল দিচ্ছি না। দরিদ্রের ক্ষুধা কেউ বোঝে না, যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো, আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানে তোমার অন্ন খাইয়া ফেলে চোর বলিয়া তাহার দণ্ড করো। ছি ছি। অর্থাৎ কি এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সমস্ত বাক্যে জুড়ে এই প্রবন্ধে বিড়াল কিন্তু বারে বারে দরিদ্র সমাজের প্রতিনিধি হয়ে ধনী সমাজের প্রতিনিধি কমলাকান্তের কাছে একে একে কিন্তু তার অভিযোগ করছে। সেই সমস্ত প্রশ্ন কমলাকান্তের নিকট তুলে ধরছে, যেখানে সমস্ত প্রশ্নের উত্তর কমলাকান্ত ঠিকঠাকভাবে দিতে পারছে না। দেখো আমাদিকে দশা দেখো, দেখো প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে মেয়ে মেয়ে করে আমার চারিদিক দৃষ্টি করিয়াছি, কেহ আমাদিগকে মাছের কাঁটাখানা ফেলিয়া দেয় না। যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর বা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি। তাহলে এখানে কি বলা হয়েছে, বলছে যদি তোমাদের সোহাগের বিড়াল হইতে পারত, গৃহমার্জার অর্থাৎ বাড়ির বিড়াল হতো, তাহলে বৃদ্ধের নিকট যুবতী ভার্যার নিকট, অর্থাৎ কি সেই সমস্ত ক্ষেত্রে, ভার্যা মানে কি স্ত্রী লোকের, বলছে সহোদর মানে এক মায়ের পেটের ভাই এখানে বলা হচ্ছে আর কি। বলছে শতরঞ্জ অর্থাৎ শতরঞ্জ মানে দাবা খেলা যেটাকে বলা হয়, বলছে তার স্থানীয় খেলোয়াড় হতে পারত, তবেই তাহার পুষ্টি। তাহার লেজ ফুলে গায়ে লোম হয়, তাহাদের রূপের ছোটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়েন। অর্থাৎ কবি হইয়া পড়েন মানে এখানে তাদেরকে একটু অবজ্ঞা করা হচ্ছে। আর কি বলছে দেখো এবারে, বলছে আর আমাদিগকে দশা দেখো, আহারাভাবে উদর কৃশ, অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গুল বিনত, দাঁত বাহির হইয়াছে, জিহা ঝুলিয়া পড়িয়াছে, অবিরত অনাহারে, আহারে অভাবে ডাকিতেছি মেয় মেয়। খাইতে পাই না, আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না, এই পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে, খাইতে দাও নহিলে চুরি করিব। তাহলে কত বড় একটা কথা, খাইতে দাও নহিলে চুরি করিব। অর্থাৎ এই পৃথিবীতে যাবতীয় যা কিছু সম্পত্তি রয়েছে, মাছ মাংস থেকে শুরু করে খাদ্য, সমস্ত কিছুতে আমাদের একটা অধিকার আছে, খেতে দাও নাহলে কিন্তু আমরা চুরি করব। আমাদের কৃষ্ণ চর্ম, শুষ্ক মুখ, ক্ষীণ সকরুণ মেউ মেউ শুনিয়া তোমাদেরকেও কি দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? বলছে যারা চুরি করে তাদেরকে আমরা শাস্তি দিতে পারি, কিন্তু যে ব্যক্তি নির্দয় তাকে শাস্তি দিতে পারে না। দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? তুমি কমলাকান্ত দূরদর্শী, কেননা আফিংখোর, তুমিও কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্রে চোর হয়? তার বলছে তুমি কি দেখতে পাচ্ছ না যে এই ধনী মানুষের এই সমস্ত কাণ্ড কারখানার জন্য, তাদের কৃপণতার জন্য সাধারণ মানুষরা চোর হচ্ছে? বলছে তুমি তো দূরদর্শী মানুষ কমলাকান্ত, তুমি কি দেখতে পাচ্ছ না? 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? যদি করিল তবে সে খাইয়া তাহার যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেহ আইসে নাই। তাহলে কি বলছে, যদি কোনো ব্যক্তি অনেক সংগ্রহ করে তাহলে তার খাওয়ার পরে যেটুকু বেশি হয়েছে সেটুকু সে অন্যের মধ্যে বিলিয়ে দেয় না কেন? যদি না বিলিয়ে দেয় তাহলে কিন্তু অন্য মানুষ এসে কী করবে, তার ঘরে চুরি করবে। সেটা কারণ কি, এই পৃথিবীতে কোনো ব্যক্তি কোনো মানুষই কেউ কোনো প্রাণী না খেয়ে মরে আসার জন্য বা মরার জন্য আসে নাই। এরপর কি বলছে, আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম থামো থামো মার্জার পণ্ডিতে,
তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্টিক। তার মানে কি বলছে, তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্টিক অর্থাৎ সমাজতান্ত্রিক। বলছে মার্জার বিড়াল পণ্ডিত, এবার তুমি থামো, তোমার কথা অনেক হয়েছে। বলছে সমাজ বিশৃঙ্খলার মূল যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া চুরির জ্বালায় নির্ভীকে ভোগ করিতে না পায়, তবে কেহ তাহার ধন সঞ্চয়ে যত্ন করিবে না, তাহাতে সমাজে ধন বৃদ্ধি হইবে না। অর্থাৎ কি, নির্বিঘ্নে নিরাপদে বলছে যে সমাজ ব্যবস্থাতে বলছে সমাজ বিশৃঙ্খলতার মূল যদি যাহার যত ক্ষমতা আছে সে যদি তত ধন সম্পদ করতে না পারে, তাহলে কি হবে, তাহলে সমাজে তার ধনের বৃদ্ধি ঘটবে না, সমাজে তার সম্মান আসবে না, সমাজ ব্যবস্থায় তার একটা আলাদা গুরুত্ব সে পাবে না। মার্চের বলিল, না হইল তো আমার কি, সমাজের ধন বৃদ্ধির অর্থে ধনীর ধন বৃদ্ধি, ধনীর ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কী ক্ষতি। বলছে যে ধনীর যদি ধনসম্পত্তি বৃদ্ধি না পায়, তাহলে সাধারণ মানুষের, মার্জারের মতো এই সমস্ত অসহায় দরিদ্র মানুষের কী এমন ক্ষতি হবে। আমি বুঝিয়া বললাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া আমি কি করিব। অর্থাৎ কি, আমি সমাজের সাধারণ মানুষ, আমার খাদ্য বস্ত্র পোশাক পরিচ্ছদ বাসস্থানে যদি সঠিক যোগান আমি যদি না পাই, আমি যদি সেগুলোকে সংগ্রহ করার মতো উপায় যদি আমার না থাকে, তাহলে সমাজ ব্যবস্থাতে কোন ব্যক্তি ধনী হচ্ছে, কার কত সম্পত্তি বাড়ছে, সেটা নিয়ে আমার ভাবার কোনো কারণ নেই। এই বিষয়টি কিন্তু বিড়াল বলছে, অর্থাৎ অসহায় দরিদ্র মানুষের প্রতিনিধি হয়ে বিড়াল কমলাকান্তের কাছে অভিযোগ করছে। বিড়ালকে বোঝান দায় হইল, অর্থাৎ বোঝান মানে কি, বোঝানো আর কি, বোঝানো দায় হইল। যে বিচারক নৈয়ায়িক বলছে যে বিচারক যিনি বিচার করেন, আর নৈয়ায়িক মানে ন্যায়শাস্ত্রে পণ্ডিত, কোস্মিনকালে কেহ তাহাকে বুঝাইতে পারে নাই। এ মার্জার সুবিচারক সুতার্কিকও বটে, অর্থাৎ সুতার্কিক মানে হচ্ছে গিয়ে যে তর্কশাস্ত্রে সুপণ্ডিত। সুতরাং না বোঝার পক্ষে ইহার অধিকার আছে, অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিতে পারে, কিন্তু ধনীদের বিশেষ প্রয়োজন, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। তাহলে কমলাকান্ত কি বোঝাচ্ছে, অর্থাৎ ধনী মানুষের যুক্তি যেমন অকাট্য হয় ঠিক সেইভাবে, অর্থাৎ বলছে কি যে সমাজ ব্যবস্থাতে দরিদ্রের কোনো প্রয়োজন নেই, দরিদ্র মানুষের হারিয়ে গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন রয়েছে, অতএব চোর যারা তাদের কিন্তু শাস্তি পেতেই হবে। মার্জারি মহাশয়া বলিলেন, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে মার্জারি মহাশয়া বলিলেন, কি বললেন, চোরকে ফাঁসি দাও, তাহাতে আমার আপত্তি নাই, কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো, যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিন উপবাস করিবেন, তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিন উপবাস করিয়া দেখো, তুমি যদি ইতিমধ্যে নসিরামবাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠ্যাঙ্গাইয়া মারিও, আমি আপত্তি করিব না। অর্থাৎ কি, এখানে বিড়াল কমলাকান্তকে খুব সুন্দর একটি বিষয় উপস্থাপন করছে। বলছে চোরকে অবশ্যই শাস্তি দাও, কিন্তু তার আগে যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি 3 দিন না খেয়ে উপবাস করবেন। উপোস করার পর তার যদি খিদে না লাগে বা তিনি যদি চুরি করতে না যান, তাহলে তাকে চোরকে ফাঁসি দেওয়া যেতে পারে। আর কি বলছে, তুমি 3 দিন উপবাস করে দেখো, যদি তার মধ্যে নসিরামবাবুর ভাণ্ডার ঘরে যদি তুমি ধরা না পড়ো তাহলে আমাকে কি করবে, লাঠি দিয়ে মারবে, আমি তার কোনো আপত্তি করব না। কিন্তু বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। অর্থাৎ কি না, যখন আমরা কি জানি, যখন বিচারে কেউ যদি হেরে যায় তখন কিন্তু সে নানা রকম নীতির কথা বলে থাকে। আমি সেই পথানুসারে মার্জারকে বললাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ। বলছে এগুলো অতি নীতিবিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও যথেষ্ট পাপ, এগুলো ঠিক নয়। তারপরে কি রয়েছে আমরা একটু দেখে নেব। বলছে পাপ আছে, তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। অর্থাৎ স্বাভাবিকভাবে যখন কোনো যুক্তি তর্কে পেরে ওঠে না তখন মানুষ তাকে ধর্মের দোহাই দেয়। এখানেও কিন্তু কমলাকান্ত বিড়ালের এই যুক্তিতে পেরে উঠছে না, সেই জন্য বলছে যে তুমি এই সমস্ত দুশ্চিন্তা ত্যাগ করে তুমি ধর্মাচরণে, অর্থাৎ কি ধর্মের আচরণ করতে মন দাও। আর কি বলছে, তুমি যদি চাহো তবে পাঠার্থে তোমাকে আমি নিউম্যান বা পার্কের গ্রন্থ দিতে পারি, তবে কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে, আর কিছু নাই হোক বা নাই হোক আফিংয়ের অসীম মহিমা বুঝিতে পারিবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কমলাকান্তের দপ্তর অর্থাৎ কি না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রণীত যে ব্যঙ্গাত্মক একটা প্রবন্ধ গ্রন্থ তার কথা বলেছে, অর্থাৎ সেটি পড়লে তাহলে সমাজ ব্যবস্থার প্রকৃত রূপ সম্পর্কে বুঝতে পারবে, অর্থাৎ সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে মূল বৈশিষ্ট্য তা তুমি জানতে পারবে। এক্ষণে স্বস্থানে গমন করো, প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে, জলযোগের সময় আসিও, উভয়ে ভাগ করিয়া খাইব। অর্থাৎ এখানে কিন্তু আমরা কমলাকান্ত যে ধনী সমাজের প্রতিনিধি তার মধ্যে কিন্তু বিবেক, বোধ, বুদ্ধি, উদারতা রয়েছে, সেটা কিন্তু আমরা এখানে তার প্রকাশ পাচ্ছে। অদ্য আর
কাহারও হাঁড়ি খাইও না, বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীরা হও তবে পুনর্বার আসিও, এক সরিষা ভোর আফিঙ্গ দেবো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সরিষা ভোর মানে সর্ষের মতো ক্ষুদ্র দানার সমান পরিমাণ বিশেষ আফিং তাকে দেবে। মার্জার বলিল, আফিঙ্গের বিশেষ প্রয়োজন নেই, তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে। অর্থাৎ হাঁড়ি খাওয়ার কথা বলছে ক্ষুধানুসারে সেটা বিবেচনা করা যাইবে। মার্জার বিদায় লইল। একটি পতিত আত্মাকে, পতিত আত্মা মানে কি, মানে যেটাকে আমরা বলতে পারি দুর্দশা এরকম ধরনের বা অবনত মনের অধিকারী একটি প্রাণী, আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়া ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। অর্থাৎ কি না, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কমলাকান্তের মতো ব্যক্তি যিনি বিভিন্ন রকম ভাবাবেগে পরিপূর্ণ রয়েছে, বিপদগামী, যার মধ্যে বিবেক বোধবুদ্ধি থাকা সত্ত্বেও ধনীর অহংকারের মধ্যে তিনি ঘরে আছেন বা ডুবে আছেন, সেই সমস্ত মানুষজনের মধ্যে একটা কিন্তু ভাবনা বা ভাবাবেগ তিনি নিয়ে আসার চেষ্টা করছেন। অর্থাৎ তার মধ্যে সেই বিবেক বোধবুদ্ধি জাগ্রত হয়েছে, যার মাধ্যমে কমলাকান্ত এটুকু বুঝতে পারছে যে বিড়াল যে সমস্ত কথাগুলো বলছে সেগুলো কিন্তু যথেষ্ট সত্য এবং তার বাস্তব দিক রয়েছে। অর্থাৎ এখানে এই গল্পে এই প্রবন্ধে লেখক কিন্তু এটা বারে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন যে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে যে সমাজ ব্যবস্থা, যে ধনী এবং দরিদ্রের যে একটা বৈষম্য রয়েছে, এই বৈষম্যের বিভেদ ঘটানো উচিত, সমাজ ব্যবস্থার মধ্যে এই বৈষম্য দূর করা উচিত। তাহলে না হলে কিন্তু সমাজ ব্যবস্থার মধ্যে ভারসাম্য থাকবে না, সমাজে অশান্তি চিরাচরিতভাবে বিরাজ করবে। হয়েছে, আমরা পড়লাম। এরপরে এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে, তার অর্থ আছে। 4 পায়ে প্রেতবধ, নিমিলিত লোচনে নেপোলিয়ন ওয়াটারলু হবে, ওয়েলিংটন অপরিমিত। তোমরা এটাকে একটু ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। একবার যদি মনোযোগ দিয়ে পুরোটা ভালো করে পড়ে নিতে পারো বা ভিডিওটি দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের এখান থেকে কোনো ধরনের এমসিকিউ প্রশ্ন যেগুলি তোমরা পরীক্ষায় আসবে তা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। তাহলে আবারও বলছি, যেহেতু তোমাদের এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে, সেই জন্য টেক্সট ভালো করে পড়তে হবে, প্রত্যেকটি লাইন প্রত্যেকটি শব্দ খুঁটিয়ে পড়তে হবে। তা না হলে কোনো প্রশ্নের, অনেক প্রশ্নের হয়তো তোমরা সঠিক উত্তর দিতে পারবে না। তাহলে আজকের এই ভিডিও আশা করি একটু বড় হয়েছে, কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি ভালো করে দেখে নাও, দেখো, তাহলে কিন্তু তোমাদের পরবর্তী সময়ে আর কোনো রকমের এমসিকিউ প্রশ্ন বিড়াল প্রবন্ধ থেকে অসুবিধা থাকার কথা নয়। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। এরপরে আমরা বিড়াল প্রবন্ধের এমসিকিউর বিভিন্ন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। চ্যানেলে প্রথম এলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে।